আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের যে লেনদেন চ্যাপ্টার রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 2 এর 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন আমাদের যেগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্ন বইয়ের শেষে যে 8টা সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো সবাই বই খাতা নিয়ে রেডি থাকো যে আমরা আজকে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এর আগে যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসে কিন্তু অধ্যায়ের যে আলোচনা ছিল সেগুলো আলোচনা করেছি, অধ্যায়ের যে কাজ ছিল সেই কাজগুলো সমাধান করেছি এবং এমসিকিউ ছিল সেটারও কিন্তু সমাধান করেছি। তো আগের দুইটা ক্লাস যারা দেখোনি তারা এখনই দেখে আসো। তো আমরা শুরু করি। প্রথম সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করব এখন। তো তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে পরীক্ষার হলে হোক বা যে কোনো প্রশ্নের সমাধান করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের কাছে কি চেয়েছে করণীয়, সেই করণীয়গুলো কিন্তু আমাদের আগে পড়ে নিতে হবে। তাহলে ক নাম্বার করণীয় আমরা পড়ি, উপর্যুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের যে এইখানে ছয়টা ছয়টা আমাদের ঘটনা দেওয়া আছে। এখানে কিছু আছে লেনদেন এবং কিছু আছে লেনদেন নয়। তাহলে প্রথম আমাদের যে করণীয় সেটা হচ্ছে লেনদেন নয় এরকম যে ঘটনা আছে সেটা চিহ্নিত করা এবং কত টাকার সেটা মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, 2 নাম্বার আমাদের করণীয়, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। তাহলে যেগুলো লেনদেন সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং কেন লেনদেন সেটা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে। এবং 3 নাম্বার যে আমাদের করণীয়, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা। আমরা সমাধান শুরু করি। আমাদের এখানে সবাই একটু দেখো, হিসাব সমীকরণ আমরা জানি, আবার এখানে লেখা আছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব মিলে সম্পদের সমান হবে। তাহলে আমাদের ক এবং খ, কতে যেহেতু চেয়েছে, আমাদের কতে চেয়েছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ, তাহলে ঘটনা হলে হয় লেনদেন হবে, না হলে হবে না। আর খতে চেয়েছে লেনদেন চিহ্নিত করে, তাহলে যে একটা ঘটনা হয় লেনদেন হবে, না হলে হবে না। এই কারণে ক এবং খ আমরা কিন্তু একসাথে সমাধান করে ফেলতে পারবো। তাহলে ডিসেম্বরের 1 তারিখে আমাদের ঘটনাটা ছিল 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এটা অবশ্যই লেনদেন। তাহলে এটা ক্ষয়ের মধ্যে যাবে। 1 তারিখের যে ঘটনা এটা হচ্ছে লেনদেন, ক্ষয়ের মধ্যে যাবে লেনদেন। কতে হচ্ছে লেনদেন নয়, সেগুলো আমরা দিব। তাহলে 1 তারিখে যেটা লেনদেন কেন সেটা আমাদের বলেছে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। তাহলে সমীকরণ পদ্ধতি হচ্ছে এটা, সম্পদ দায় মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের যখন 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, অর্থাৎ 5 লাখ টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো বা মূলধন আনয়ন করা হলো, এটা হলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে 5 লাখ, অর্থাৎ সম্পদ অ্যাসেট এ 5 লাখ বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব আমাদের 5 লাখ কিন্তু বৃদ্ধি পাবে। ওই মানে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, এটা 5 লাখ টাকা বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু হিসাব সমীকরণের উভয় পাশে সমানভাবে পরিবর্তন করেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই এটি একটি লেনদেন। তাহলে আমরা সমীকরণ পদ্ধতিতে কিন্তু কারণ ব্যাখ্যা করেছি। ডিসেম্বর 5 তারিখে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খুললে এটা অবশ্যই লেনদেন। এটা ডিসেম্বরের 3 তারিখে লেনদেনের মধ্যে যাবে, অর্থাৎ ক্ষয়ের মধ্যে যাবে। কি হবে তাহলে, 50,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, তাহলে একবার কিন্তু ব্যাংকের টাকা বেড়ে গেছে, অ্যাসেট বা 50,000 বেড়ে গেছে এবং নগদ টাকা কমে গেছে, কারণ কাছে যে টাকা ছিল সেটাই ব্যাংকে জমা দিয়েছে। তাহলে এবং কিন্তু আবার কমে গেছে, তাহলে হিসাব সমীকরণে কিন্তু প্রভাব ফেলেছে, একবার সম্পদ বৃদ্ধি পেয়েছে, একবার সম্পদ কমে গিয়েছে। তাহলে কিন্তু আগের দুই পাশেই মিল আছে, কারণ সম্পদ একবার যে পরিমাণ বৃদ্ধি পায় আবার সে পরিমাণ কমলে হিসাব সমীকরণের উভয় পাশ মিল থাকে। তাহলে এই 3 তারিখের যে লেনদেন, যে ঘটনা, এটা অবশ্যই লেনদেন এবং সমীকরণ পদ্ধতিতে কিন্তু এটা আমরা কারণ ব্যাখ্যা করলাম যে সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার সম্পদ কমে গিয়েছে। ডিসেম্বরের 5 তারিখে দেখো যে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, এটাও একটি লেনদেন, কারণ ধারে পণ্য ক্রয় করলে সেটা লেনদেন হবে। তাহলে ডিসেম্বরের 5 তারিখে যেটা ধারে পণ্য ক্রয় করলে আমাদের কি হয় সমীকরণ পদ্ধতিতে আমাদের ব্যাখ্যা করলে, তাহলে এখানে কিন্তু নগদ কোনো কিছু নাই। ঠিক আছে, ধারে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব আমাদের ডেবিট হয়। কি হয়, আমরা যদি জাবেদা দেই ক্রয় হিসাব আমাদের ডেবিট হয় এবং প্রদেয় হিসাব হয় ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব যদি ডেবিট হয়, প্রদেয় হিসাব ক্রেডিট হয়। তো এখানে ক্রয় হিসাব ডেবিট হলে, অর্থাৎ ক্রয় হিসাব যদি বাড়ে, তাহলে কিন্তু আমাদের ওই কমে যাবে, ওই কমে যাবে ও এই মালিকানা সত্ত্ব
কমে যাবে। কারণ কি, কোনো খরচ বাড়লে বা ব্যয় বাড়লে আমরা আগে দেখেছি যে ব্যয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে, আর আয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়ে। যেহেতু ক্রয় একটি ব্যয়, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে। এবং আরো কি হবে, যেহেতু বাকিতে কেনা হয়েছে তাই এটা প্রদেয় হিসাব, অর্থাৎ পাওনাদার কিন্তু বৃদ্ধি পাবে, লায়াবিলিটিস বৃদ্ধি পাবে। তাহলে একবার ওনার সিকিউরিটি কমবে এবং একবার মালিক ওনার সিকিউরিটি কমবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমবে, এবং একবার দায় কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের হিসাব সমীকরণে এটাও প্রভাব ফেলছে। ঠিক আছে, এই কারণে এটা একটি লেনদেন। এবার দেখি ডিসেম্বরের 15 তারিখ, না, ডিসেম্বরের 10 তারিখ। ডিসেম্বরের 10 তারিখ মালিক কর্তৃক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে ব্যাংক থেকে 40,000। তাহলে এখানে ব্যবসায়ের সাথে কিন্তু কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা হিসাব বিজ্ঞানের যে অঙ্ক করি বা যে হিসাব করি, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের হিসাব, কারো ব্যক্তিগত হিসাব কিন্তু এখানে আসবে না। তো এটা মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিলে এটা ব্যক্তিগত একটা কাজ বা ব্যক্তিগত লোন, এটা ব্যবসায় আসবে না। সে কারণে এই ঘটনাটা কিন্তু লেনদেন না। সুতরাং ডিসেম্বরের যে 10 তারিখে, এটা হচ্ছে ক নাম্বারে আসবে, ডিসেম্বরের 10 তারিখ, এটা লেনদেন না, এবং এটার পরিমাণ হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। ডিসেম্বরের 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। যদি কোনো কিছু ক্রয়ের ফরমাইশ প্রদান করে, ক্রয় না করে, তাহলে সেটা লেনদেন হবে না। ফরমাইশের কথা যখন আসবে তখন কিন্তু সেটা লেনদেন হবে না। যে আমরা কিনবো, এটা একটা যে ফরমাইশ সেটা প্রদান করেছে, তাহলে এটাও 15 তারিখে যে ঘটনা, এটাও লেনদেন হবে না। এটা কত, 45,000 টাকা। তাহলে আমাদের ক আরেকটা বাকি আছে, ডিসেম্বরের 20 তারিখে প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। তাহলে প্রদেয় হিসাব পরিশোধ করা হয়েছে 15,000 টাকা, এটা অবশ্যই লেনদেন। তাহলে এটা আমাদের 20 তারিখে আসবে। প্রদেয় হিসাব যদি পরিশোধ করা হয় তাহলে নগদ টাকা চলে যায়, সুতরাং এ আমাদের কমে যাবে, অর্থাৎ সম্পদ কমে যাবে নগদ টাকা চলে গেলে। এবং বাকিটা কি হবে, আমাদের এল কিন্তু কমে যাবে, সম্পদও কমলো, দায়ও কমলো। যেহেতু প্রদেয় হিসাব পরিশোধ করা হয়েছে তাহলে আমাদের দায় কমবে, এই কারণে এ কমে যাবে, সম্পদ কমে যাবে, যেহেতু নগদ টাকা দিয়ে প্রদেয় হিসাব পরিশোধ করা হয়েছে, এবং দায়ও কমে যাবে কারণ প্রদেয় হিসাব পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা 6টা ঘটনার মধ্যে 2টা পেলাম, ডিসেম্বরের 10 এবং 15 তারিখে। এই 2টা লেনদেন নয় এবং এর পরিমাণ হচ্ছে 95,000 টাকা। আর 1, 3, 5 এবং 20 তারিখের ঘটনা লেনদেন হবে, এবং এর কারণ কিন্তু আমরা সমীকরণ পদ্ধতিতে এখানে দেখিয়ে দিয়েছি। এবার 3 নাম্বার, গ নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের কি প্রভাব, সেটা অলরেডি খতে আলোচনা হয়েছে, এখন আমাদের প্রভাব দেখাতে হবে। তাহলে গ নাম্বারের সমাধানে আমরা চলে আসি, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে হিসাব সমীকরণ আমাদের সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা আমাদের হিসাব সমীকরণ। এটার উপর কি প্রভাব পড়েছে, এই 4টা লেনদেন, যেহেতু 1 তারিখে, 3 তারিখে, 5 তারিখে এবং 20 তারিখে আমাদের কিন্তু 4টা ঘটনা লেনদেন। তাহলে কিভাবে সমীকরণে প্রভাব পড়েছে আমরা দেখে আসি। 1 তারিখের ঘটনাটা ছিল 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, আমাদের বলেছে সম্পদ বেড়েছে, তাহলে 5 লাখ টাকা, 1, 2, 5 লাখ টাকা সম্পদ বেড়েছে এবং মালিকানা সত্ত্ব 5 লাখ টাকা আমাদের বেড়েছে। আচ্ছা, ডিসেম্বরের 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে 50,000 টাকা জমা দিলে আমাদের 50,000 টাকা একবার কমে গেল, 50,000 টাকা একবার কমে গেল, এবং 50,000 টাকা একবার কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বরের যে
ঘটনার কারণে। এবং 5 নাম্বার 5 তারিখের যে ঘটনা, ধারে পণ্য ক্রয় করলে বলেছে আমাদের দায় বৃদ্ধি পায়। 5 তারিখে যেটা, এটা হচ্ছে দায় বৃদ্ধি পায়। তাহলে প্রদেয় হিসাব যেহেতু বাড়ে, তাই 25,000 টাকা আমাদের দায় বাড়বে। এবং যেহেতু ক্রয় একটি ব্যয়, তাই 25,000 টাকা আমাদের মালিকানা সত্ত্ব কমবে। আচ্ছা, আরেকটি লেনদেন আছে, সেটা ডিসেম্বরের 20 তারিখে প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের 15,000 টাকা নগদ চলে যাবে, সম্পদ অর্থাৎ ক্যাশ। এবং যেহেতু দায় পরিশোধ করা হয়েছে, তাহলে 15,000 টাকা আমাদের দায়ও কমে যাবে। এখন আমাদের সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা মিলবে। আমাদের সম্পদের মোট আছে 5 লাখ থেকে 50,000 বাদ 50,000 যোগ, তাহলে 5 লাখই থাকে। 15,000 বাদ, তাহলে এখানে আমাদের যোগফল দাঁড়ায় কত? 4,85,000। এখন 2 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আমরা প্রথমেই পড়ে আসি আমাদের করণীয় কি। ক নাম্বার করণীয় হচ্ছে, উপর্যুক্ত তথ্য হতে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে 1 নাম্বারের মতোই 2 নাম্বার হচ্ছে লেনদেনের সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। এবং গ নাম্বার চেয়েছে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো আমাদের 1 নাম্বার সৃজনশীল প্রশ্নে যা করণীয় ছিল, 2 নাম্বারেও সেম। তো একই জিনিস, আমাদের যে ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো হয়তো আলাদা আছে। তাহলে আমরা দেখে আসি। যেহেতু আমরা 1 নাম্বার প্রশ্ন সমাধান করেছি, 2 নাম্বারটা খুব ইজি হবে সবার জন্য। আমরা দেখে আসি। জানুয়ারি 1 তারিখের ঘটনা, ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। একই জিনিস, আগের বারও মূলধন ছিল 1 নাম্বার প্রশ্নে। তাহলে এটা অবশ্যই লেনদেন। জানুয়ারির 1 তারিখে এটা হচ্ছে লেনদেন হবে। কেন লেনদেন হবে? সমীকরণ পদ্ধতিতে যদি ব্যাখ্যা করি, তাহলে আমাদের কিন্তু এ বাড়বে, বা অর্থাৎ সম্পদ বাড়বে এবং মালিকানা সত্ত্ব আমাদের বৃদ্ধি পাবে। এই কারণে এটি একটি লেনদেন। জানুয়ারির 2 তারিখে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে এটা লেনদেন হবে না। কারণ ম্যানেজারকে 18,000 টাকা কিন্তু বেতন দেওয়া হয় নাই। তো 18,000 টাকা বেতন পাবে এই মর্মে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। তো এটা আমাদের শুধু ঘটনা, এটা লেনদেন নয়। তাহলে জানুয়ারির 2 তারিখে আমাদের কিন্তু এটা 18,000 টাকা লেনদেন নয়। জানুয়ারির 7 তারিখে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ধারে পণ্য বিক্রয় করলে অবশ্যই লেনদেন হবে। এটা 7 তারিখে লেনদেন হবে, কারণ ধারে পণ্য বিক্রয় করলে আমাদের কি হয়? আয় বৃদ্ধি পায় এবং আমাদের দায়ও বৃদ্ধি পায় যেহেতু ধারে। তাহলে এল আমাদের বৃদ্ধি পাবে এবং আমাদের বিক্রয় করলে ওইও কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। আচ্ছা, আমাদের জানুয়ারি 7 তারিখে যেটা, এটাও লেনদেন, কারণ এটা ধারে পণ্য বিক্রয় করলে আমাদের দেনাদার বৃদ্ধি পায়, অর্থাৎ প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, যার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যেহেতু আয় বেড়েছে, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। জানুয়ারির 10 তারিখে নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। এটাও লেনদেন হবে 10 তারিখে। কারণ কি? কারণ হচ্ছে নগদ টাকা আমাদের চলে যাচ্ছে। তাহলে সম্পদ যেহেতু নগদে কিনেছে, কমে যাচ্ছে এবং এটা একটি ব্যয়, তাই মালিকানা সত্ত্ব আমাদের কমে যাবে। জানুয়ারি 12, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। কেউ যদি ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দেয়, এটা আমাদের লেনদেন না, কারণ এটা প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নাই। তো জানুয়ারির 12 তারিখে এটাও আমাদের লেনদেন নয় এবং এটা কত টাকা? 2,000 টাকা। জানুয়ারির 20 তারিখে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে এটা আমাদের লেনদেন। 20 তারিখে একটা লেনদেন, কারণ টাকা পাওয়া গেলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়, এ বৃদ্ধি পায়। এবং সুমনা ট্রেডার্সের নিকট যদি এরকম কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির নাম
থাকে তাদের কাছ থেকে টাকা পাওয়া যায়, তার মানে আমাদের প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব যেটা, সেটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। অর্থাৎ তার কাছে যখন পাওনা, সে আমার কাছে, তার কাছে যখন টাকা পাওনা ছিল, সে ছিল দেনাদার। তো টাকা যখন পেয়ে গেছি, তখন কিন্তু দেনাদার অর্থাৎ অ্যাসেট আমাদের কিন্তু কমে যাচ্ছে। একবার অ্যাসেট বৃদ্ধি পাবে, একবার অ্যাসেট অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ কমে যাবে। তাহলে ক নাম্বার আমাদের দুইটা পেলাম, যে লেনদেন নয় জানুয়ারির 2 তারিখ এবং জানুয়ারির 12 তারিখ। এখানে মোট টাকা হচ্ছে 20,000 টাকা। যেহেতু মোট লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই আমরা 20,000 টাকা লেনদেন করলাম, নির্ণয় করলাম। খ নাম্বার রিকোয়ারমেন্টে ছিল কোনগুলা লেনদেন, তো আমরা এই যে জানুয়ারির 1, 7, 10 এবং 20 তারিখের ঘটনার লেনদেন এবং কেন লেনদেন সেটা সমীকরণ পদ্ধতি থেকে কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। এবং গ 2 এর গ যেটা, সেটা হচ্ছে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো এখন আমরা গ, তো জানুয়ারির 1 তারিখে লেনদেনের ফলে আমাদের মূলধন আনায়ন হলো 75,000 টাকা। তাহলে আমাদের নগদ আসলো 75,000 টাকা এবং মালিকানা সত্ত্বেও তার ফলে বৃদ্ধি পেল 75,000 টাকা। জানুয়ারি 7 তারিখে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, ফলে দেনাদার 50,000 টাকা আমাদের বৃদ্ধি পেল। দেনাদার মানে সম্পদ বৃদ্ধি পাবে এবং ধারে পণ্য বিক্রয়, তাহলে অবশ্যই যেহেতু বিক্রয় একটি আয়, তাহলে আমাদের মালিকানা সত্ত্বেও 50,000 টাকা বৃদ্ধি পাবে। জানুয়ারির 10 তারিখে নগদে মণিহারি ক্রয়, নগদে ক্রয় করলে এটা কিন্তু কমে যায় নগদ টাকা, তাই বাদ দিয়ে দিলাম। এবং আমাদের যেহেতু মণিহারি ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে এবং উত্তোলন বৃদ্ধি পেলে ওই কমে, এবং মূলধন যদি বৃদ্ধি পায় আর আয় বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ওই বৃদ্ধি পায়। তাহলে মণিহারি ক্রয় একটি ব্যয়, তাহলে এটা আমাদের ওই থেকে কিন্তু কমে যাবে যেহেতু একটি ব্যয়। জানুয়ারির 20 তারিখে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেলে 30,000 টাকা আমাদের সম্পদ বৃদ্ধি পেল এবং আমাদের যে প্রাপ্য হিসাব সেটাও কিন্তু 30,000 টাকা কমে গেল। তো একবার নগদ বৃদ্ধি পেলে একবার প্রাপ্য হিসাব কমে গেল। আমাদের এল এর কোনো ইস্যু এখানে নাই, তাহলে আমরা দেখি এ সমান আমাদের কত আছে। 75,000, 50,000 যোগ করলে 1,25,000। আচ্ছা, এখন এ পাশ আর এ পাশ অবশ্যই যোগ করলে মিলে যাবে। তো এই ছিল 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নের আমরা করণীয় দেখি। ক হচ্ছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। সেবা সরঞ্জাম আছে, সেখান থেকে অপরিশোধিত যে টাকাটা সেটা নির্ণয় করতে বলেছে। খ হচ্ছে মাস শেষে জনাব আসপিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে এবং গতে 4টা তারিখের যে লেনদেন আছে সেটা হিসাব সমীকরণে প্রভাব দেখাতে হবে। তাহলে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য আমরা এখন নির্ণয় করব। সেবা সরঞ্জামে আমাদের বলা আছে মে মাসের 8 তারিখে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। তো 40,000 টাকা ক্রয় করলে আমাদের কিন্তু সেবা সরঞ্জামের, এবং 30 তারিখে, মে মাসের 30 তারিখে বলেছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জাম মূল্য পরিশোধ 30,000 টাকা। তাহলে আমাদের করণীয় ছিল সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য। আমাদের কেনা ছিল 40,000 টাকা মে মাসের 8 তারিখে এবং এখান থেকে 30,000 টাকা পরিশোধ করেছে। তাহলে আমাদের অপরিশোধিত মূল্য হচ্ছে 10,000 টাকা। এটাই উত্তর। খ নাম্বার প্রশ্নের অ্যান্সার দেখি, যে মাস শেষে জনাব আসপিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে খ মালিকানা সত্ত্ব, শুধুমাত্র মালিকানা সত্ত্ব চেয়েছে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা দেখি। মে মাসের 2 তারিখে আইন পেশায় তাহলে মে মাসের 2 তারিখে আইন পেশায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো। এটা যদি আমরা দেখি, বিনিয়োগ করলে মালিকানা সত্ত্ব কিন্তু 1 লাখ টাকা প্রথমেই ছিল।
এরপরে কি হলো, মে মাসের 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। তাহলে অফিস ভাড়া একটি ব্যয়, তো ব্যয় যখন হবে বা ভাড়া পরিশোধ করবে তখন মালিকানা সত্ত্ব কিন্তু 18,000 টাকা কমে যাবে, এটা মাইনাস হবে। এটা হচ্ছে মে মাসের 1 তারিখে, হচ্ছে মে মাসের 4 তারিখে। মে মাসের 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000, যেহেতু একটি একটি ক্রয় 8 তারিখে, তাহলে কিন্তু এটাও কমে কমে যাবে মালিকানা সত্ত্ব এটার ফলে। 8 তারিখে দেখো সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা, 40,000 টাকা আমাদের কমে যাবে। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 90,000 টাকা। তাহলে যদি সেবা দেওয়া হয় এটা একটি আয়, সেবা আয়, তো সেবা এর ফলে আমাদের মালিকানা সত্ত্ব কিন্তু বৃদ্ধি পাবে। 12 তারিখে বৃদ্ধি পাবে 90,000 টাকা। অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে বেতন পরিশোধ একটি ব্যয়, এই কারণে মালিকানা সত্ত্ব কিন্তু আমাদের কমে যাবে, ব্যয় হলে 10,000 টাকা কমে যাবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, যদি ঋণ নেওয়া হয় তাহলে নগদ টাকা বাড়বে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে। এখানে মালিকানা সত্ত্বের কোনো কিছু নাই। মে মাসের 25 তারিখে আমরা পেলাম মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না। মে মাসের 27 তারিখে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000। এটাও আমাদের সেবা আয়, সেবা আয় বৃদ্ধি পেলে আমাদের কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তাহলে 60,000 টাকা বৃদ্ধি পাবে। মে মাসের 30 তারিখে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। যে সেবা সরঞ্জাম কিনেছিলাম সেটা 30,000 টাকা মূল্য পরিশোধ করা হয়েছে, তাহলে আমাদের নগদ টাকা কমে যাবে এবং আমাদের যে দায় সেটাও কমে যাবে। এখানে মালিকানা সত্ত্বের কোনো কিছু নয়। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা এখান থেকে নির্ণয় করি, যোগ বিয়োগ করে মালিকানা সত্ত্ব হবে 1,82,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ 1,82,000 টাকা। এবার গ নাম্বার প্রশ্নে আসি। গ নাম্বার করণীয়তে বলেছে 8, 12, 25 এবং 30 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রভাব দেখাও। 8 তারিখের লেনদেনে আমাদের বলেছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। তাহলে আমাদের ধারে ক্রয় করা হলে প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে 40,000 টাকা, অর্থাৎ দায় বৃদ্ধি পাবে 40,000 টাকা। এবং আমাদের যেহেতু এটি একটি ক্রয় এবং ব্যয়, সেহেতু আমাদের মালিকানা সত্ত্ব কিন্তু 40,000 টাকা কমবে। 12 তারিখের লেনদেনে বলেছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 90,000 টাকা। তাহলে নগদে সেবা দিলে আমাদের 90,000 টাকা আমরা ক্যাশ পেলাম, অর্থাৎ 90,000 টাকা সম্পদ বৃদ্ধি পাবে এবং আমাদের আয় বৃদ্ধি পাবে 90,000 টাকা, যেহেতু সেবা আয় 90,000 টাকা। 25 তারিখের লেনদেনে আমাদের বলেছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নিলে 1,00,000 টাকা আমরা নগদ পেলাম এবং আমাদের ঋণ অর্থাৎ প্রদেয় হিসাব বৃদ্ধি পেল, দায় বৃদ্ধি পেল 90,000 টাকা। জানুয়ারির 30 তারিখে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তাহলে আমাদের 30,000 টাকা নগদ চলে গেল এবং আমাদের দায় যেটা সেটা 30,000 টাকা কমে গেল, যেহেতু প্রদেয় হিসাব 30,000 টাকা আমাদের কমে গেল। এখন আমাদের সম্পদ পাশে যোগ বিয়োগ করলে যেটা হবে, 1,90,000 থেকে 30,000 গেলে 1,60,000 টাকা থাকে, 1,60,000 এবং দায় এবং মালিকানা সত্ত্ব যোগ বিয়োগ করলেও কিন্তু আমাদের 1,60,000 টাকাই থাকবে। সবাই 1 থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো? যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। এবং বাকি যে 5টি প্রশ্ন রয়েছে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা করেছি এবং কাজও সমাধান করে দিয়েছি। আর বাকি 5টা প্রশ্ন তোমরা বাসায় চেষ্টা করলে পারবে। তারপরেও যদি বাকি 5টা প্রশ্নে কোনোটাই সমস্যা থাকে আমাদেরকে কমেন্টে জানাবা, তাহলে আমরা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য।
পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই অনেক ভালো